রিজেন্টের শাহেদের আরও ৪০ দিন রিমান্ড চাইল পুলিশ। ৬ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন। অস্ত্র মামলায় সাতক্ষীরাতেও ১০ দিনের রিমান্ড আবেদন। বন্যার পানিতে ডুবছে ঢাকার আশপাশের জেলা। দিশেহারা উত্তর ও মধ্যাঞ্চলের বানভাসী মানুষ। জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ার অভিযোগ হাওরবাসীর। ঈদ ঘনিয়ে এলেও নেই ঘরমুখো মানুষের ঢল। দূরপাল্লার বাসে মাত্র ৭ থেকে ৮ জন যাত্রী। নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার শঙ্কা। এয়ারলাইন্সেও নেই কাঙ্ক্ষিত বুকিং। সরবরাহ থাকলেও ক্রেতা শূন্য রাজধানীর পশুর হাট। অন্যান্য স্থানে বেড়েছে বেচা কেনা। ১০ টাকা কমিয়ে প্রতি সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিমকে। সকাল ৮:৩০টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। রোববার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৪০ দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে প্রতারণার মামলায় গত ১৬ জুলাই শাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড শেষ হয় আজ। করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান পরিচালনা করে র্যাব। এতে ভুয়া করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ সহ ১৭ জনকে আসামি করে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র্যাব। ওই মামলায় গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। ওমর, ইমদাদ, সকাল থেকে অর্থাৎ বলা যায় যে ভোর থেকেই আমরা আসামিদেরকে তোলার জন্য যারা নিয়োজিত তারা এরই মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আদালতে আসামি তোলার জন্য যে ধরনের ব্যবস্থা তারা নিয়ে থাকেন, অর্থাৎ যারা নিয়োজিত তারা এরই মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আদালতে আসামি তোলার জন্য যে ধরনের ব্যবস্থা তারা নিয়ে থাকেন মধ্যেই মোহাম্মদ শাহেদ এবং তার সহযোগীকে আদালতে তোলা হবে এবং আজকে আদালতে আসলে দুইটি আবেদনের শুনানি হবে। একটি হচ্ছে যে মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে আপনারা জানেন যে রিজেন্ট হাসপাতালে অভিযানের পর তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আসতে থাকে উত্তরার দুটি থানায়, পূর্ব এবং পশ্চিম থানায়, এবং সেখানে ৬টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে আজকে আবেদন করা হয়েছে আদালতে এবং সেটির শুনানি প্রথমে হবে। এর পাশাপাশি মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করেছেন বিভিন্ন ভুক্তভোগীরা এবং সেগুলো প্রতারণার মামলা এবং সেই সকল প্রতারণার মামলা থেকে 4টি প্রতারণার মামলায় ৪০ দিনের জন্য রিমান্ডের আবেদন চাইবে পুলিশ এবং সেটি এরই মধ্যে তার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে এবং সেটির শুনানি হবে আলাদা একটি আদালতে এবং সে কারণে মূলত এই দুইটি আবেদনের শুনানির জন্য মোহাম্মদ শাহেদকে আজকে আদালতে তোলা হবে এবং তারপরই আসলে 10 দিনের রিমান্ড শেষে তাকে আজকে নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আসলে নির্ধারিত হবে তিনি কি আবারও পুলিশের রিমান্ডে যাবেন নাকি তিনি। পাশাপাশি আপনাদেরকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে সাতক্ষীরাতেও র্যাবের একটি মামলা রয়েছে অস্ত্র আইনে। সেটির জন্য আমরা জানতে পেরেছি সেখানে 10 দিনের রিমান্ড তারা চেয়েছেন এবং সেটিরও শুনানির কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে আদালতের নির্দেশনা এবং নির্দেশের উপরই আসলে নির্ভর করছে পরবর্তী কি হবে সেটি। তো সেটি হওয়ার সাথে সাথে নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবারও সবচেয়ে আপডেট জানিয়ে দেব। ইমদাদ, এই ছিল এখন পর্যন্ত। বন্যায় প্লাবিত হয়েছে সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলার 16টি ইউনিয়ন। এছাড়া সিলেটে নদ নদীর পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। এ বিষয়ে জানাতে সাভারের নলাম এলাকায় আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় এবং সিলেটের কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। প্রথমেই যাব জয়ের কাছে। জয়, ইমদাদ, আপনি জানেন যে
আহ, দেশের উত্তরাঞ্চল থেকে ক্রমাগতভাবে পানি প্রবাহিত হচ্ছে এবং যা ঢাকা জেলার উত্তরাঞ্চল অর্থাৎ রাজধানী ঢাকা থেকে ধামরাই, আশুলিয়া, সাভার এবং এই অঞ্চলে মোট তিনটি নদী রয়েছে। যে নদী তিনটি হচ্ছে ধলেশ্বরী, বংশী এবং হচ্ছে তুরাগ নদী। যা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যেটা আমরা জানতে পেরেছি যে এই কয়েকদিনে বিপদসীমার উপর দিয়ে এই অঞ্চলে পানি প্রবাহিত হচ্ছে। ফলে এই অঞ্চলে ধামরাই এলাকার প্রায় 16টি ইউনিয়নের অধিকাংশ গ্রামই পানিতে তলিয়ে গিয়েছে। রাস্তাঘাট, কালভার্ট সব ডুবে গিয়েছে। মানুষের যাতায়াতের ব্যবস্থা নেই বললেই চলে। ইতিমধ্যেই বিভিন্ন কৃষিজ জমি, ক্ষেত, খামার সবকিছুই পানির নিচে তলিয়ে গিয়েছে। ফলে মানুষ পড়েছে চরম দুর্ভোগে। মানুষের একমাত্র বাহন হচ্ছে এখন নৌকা। নৌকায় তারা চলাচল করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বংশী নদীর তীরবর্তী এলাকা, যেটি হচ্ছে নলাম এলাকা। সেই এলাকাতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানিতে অনেকগুলি বাড়ি ঘর তলিয়ে গিয়েছে এবং ক্ষেত খামারও তলিয়ে গিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে এখানকার বাসিন্দারা যেটা জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি। মানুষ পানিবন্দী হয়ে আছে। এখানে জল সংকট দেখা দিয়েছে, সেই সাথে দেখা দিয়েছে বিভিন্ন শুকনো খাবারের সংকট এবং একই সাথে যাতায়াতের জন্য যে ব্যবস্থা, সে ব্যবস্থা বলতে গেলে নেই বললেই চলে। নৌকা সংকট থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই ছিল সাভার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী সিলেটে ইকরাম ভাইয়ের কাছে। ইকরাম রয়েছেন সেখানে আমাদেরকে পানির বন্দী মানুষ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইকরাম। ধন্যবাদ জয়। ইমদাদ, আমি এখন আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার। সিলেটে যেই 8টি উপজেলা 3 বারের বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটি উপজেলা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা। এই উপজেলার 6টি ইউনিয়নের 6টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত এবং প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় ছিল বেশ কিছুদিন। এখন পানি অনেকটাই কমেছে। সুরমার নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সারি, গোয়াইন সহ যেই নদীগুলো ভারত থেকে নেমে এসেছে, উজান থেকে যে নদীগুলো দিয়ে প্রবল বেগে পানি নামে, ঢল নামে, সেই নদীগুলোরও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। কারণ হচ্ছে কি উজানে বৃষ্টিপাত কমে গিয়েছে, যার কারণে এখন পর্যন্ত আর কোনো বন্যার অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, উন্নতি হবে। যদিও আবহাওয়া বা পানি উন্নয়ন বোর্ড বলছে এই মাসের শেষের দিকে আরেকবার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত সিলেটের যে 8টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সরকারি হিসাবে 22,117টি পরিবার, যার লোক সংখ্যা 1,21,196 এবং সব কিছু মিলে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে 15 লাখ টাকা ত্রাণ দেওয়া হয়েছে বানভাসী মানুষের জন্য। যদিও এটি অনেক অপ্রতুল, পরিবার প্রতি 68 টাকা পড়ে। হিসাব যদি করি আমি, গড় হিসাব সালে 68 টাকা পড়ে পরিবার প্রতি। এবং এ পর্যন্ত 355 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া আছে, 3,600 প্যাকেট খাবার দেওয়া হয়েছে। এবং যা অবস্থা, সেই অবস্থা হচ্ছে কি বানভাসী মানুষেরা দুর্ভোগের মধ্যে আছে। তারা অভিযোগ করেছে যে পরিমাণ গোখাদ্য তাদের মধ্যে নেই, তাদের অনেক খাবারের সংকট রয়েছে, তাদের ত্রাণের আরও প্রয়োজন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। মোটামুটি এই ছিল সিলেট জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে ইকরামুল কবির এবং এর আগে সাভার থেকে যোগ দিয়েছিলেন মুজাফফর হোসেন জয়। একদিকে নেমে আসা বন্যার পানি আর অন্যদিকে টানা বৃষ্টি, এতে কুল কিনারাহীন হয়ে পড়েছে নদীপথ। বেড়েছে নদীর স্রোতও। তাই আসন্ন ঈদে ঢাকা বরিশাল নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার শঙ্কা করছেন মাস্টার ও চালকরা। আর বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগে পুরো নৌপথে বয়াবাতি নিশ্চিত করা হবে। নৌ প্রতিমন্ত্রী বলছেন সামাজিক দূরত্ব ও যাত্রা ঝুঁকিমুক্ত করতে কোনো ছাড় দেয়া হবে না। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। কুল কিনারাহীন নদীপথ, যেদিকেই চোখ যায় পানি আর পানি। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা বন্যার পানির ঢলে তা আরও ফুলে ফেপে উঠেছে। বিএডব্লিউটির তথ্যানুযায়ী পানি বেড়ে যাওয়ায় সাধারণ সময়ের চেয়ে নৌপথ 1.5 গুণেরও বেশি বেড়ে প্রায় 7,000 কিলোমিটার দাঁড়িয়েছে। ফলে কোনটি নদীর মূল চ্যানেল আর কোনটি চর তা বুঝতে প্রায় হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন লঞ্চের মাস্টাররা। তাই মিরচর চ্যানেল খুলে দেয়া ও শতভাগ পথ নির্দেশক না বসালে ঈদ মৌসুমে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা তাদের। অনেক জায়গায় পর্যাপ্ত বয়াবাতি নেই। আমরা মেয়ারচর থেকে বন্ধ করে দেওয়ার পর কালীগঞ্জের থেকে আমরা আসা যাওয়া করি, এই 3-4 দিন ঘুরে আসছি। স্রোতের কবলে তো জাহাজ মানে যে কোনো জায়গায় মানে দাঁড়াই যাওয়ার সম্ভাবনা থাকে, আর উঠতে পারিনি। খুব রিস্ক নিয়ে জাহাজগুলো চালাইতে হয় আমাদের। যাত্রী যেভাবে আসবে সামাজিক দূরত্ব মেনে কেউ জাহাজ চালাতে পারবে বলে
ট্রান্সপোর্ট চালাতে পারবে বলে আমার মনে হয় না। বিএডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয় বলছে নদীপথ নিরাপদ রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ারচরের যে প্রতিবন্ধকতা আছে আমরা সার্ভে করেছি, এর মধ্যে খুলে দিলেও তারা সহজেই ওই জায়গাটা ঈদের সময় না এরপরে চলাচল করতে পারবে। মালিকরা যদি দক্ষ মাস্টারদেরকে ব্যবহার করে আমার মনে হয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের ঈদ যাত্রাটা যেন নিরাপদ হয় আমরা এটা বলেছি। শক্ত অবস্থানে আমরা আছি, কারণ আমরা চাই না আমাদের অব্যবস্থাপনার কারণে কারো জীবন ঝুঁকি হয়ে যায়। আসন্ন ঈদে এ পথের 42টি নৌ রুটে প্রায় 220টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করতে প্রস্তুত রয়েছে। ঈদ মৌসুমে প্রিয়জনের কাছে ফিরতে নিশ্চিতভাবেই সবচেয়ে আরামদায়ক ও সাশ্রয়ী পথ হলো এই নদীপথ। তবে সাম্প্রতিক সময়ের দীর্ঘমেয়াদী বন্যা ও অতিবৃষ্টির কারণে সেই নদীপথ কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন ঈদের নদীপথকে ঝুঁকিমুক্ত করতে কর্তৃপক্ষের পাশাপাশি অতিরিক্ত যাত্রী না হওয়ার বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, মন্ত্রী এমপির আত্মীয় পরিচয়ে মাদারীপুরে অভিনব প্রতারণা, 5 কোটি টাকা হাতিয়ে উধাও অভিযুক্ত সাইদ, অসহায় ভুক্তভোগী অন্তত অর্ধশত যুবক। রিজেন্ট গ্রুপের মালিক শাহেদ করিমকে আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি আবারও যোগ দেব তার সঙ্গে। ওমর, আদালতে তোলা হচ্ছে। হ্যাঁ, ওমর ফারুক সিএমএম আদালতে আছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরেই আবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। শাহেদ করিমকে আদালতে তোলা হচ্ছে সে বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। ঈদ ঘনিয়ে এলেও নেই বাড়ি ফেরার তাড়া। বাস কাউন্টার, রেল স্টেশন, বিমানবন্দর কিংবা লঞ্চ ঘাট, কোথাও নেই টিকিট প্রত্যাশীদের ভিড়। করোনার কারণে লঞ্চে যাত্রী কমেছে 70%, মাত্র 30% দূরপাল্লার বাস চালু রেখেও প্রতি ট্রিপে যাত্রী মিলছে 7 থেকে 8 জন করে। ফ্লাইট সংখ্যা কমিয়েও কাঙ্ক্ষিত বুকিং পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। শুভ খানের রিপোর্ট আমরা পরে দেখব। আমরা এই মুহূর্তে রিজেন্ট গ্রুপের মালিক শাহেদ করিমকে আদালতে তোলা হচ্ছে। সিএমএম আদালতে আছেন সহকর্মী ওমর ফারুক। বিস্তারিত জানতে তার কাছে এখন আবার যাব। র্যাবের পক্ষ থেকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে আমাদেরকে র্যাবের পক্ষ থেকেই জানানো হয়েছে, এবং সেখানেও আসলে কি আদেশ আসে সেটির দিকেও আসলে তাকিয়ে আছেন। সব মিলিয়ে এখানে যে 2টি আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, 4টি মামলায় 40 দিনের রিমান্ড আবেদন এবং 6টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর যে আবেদন, সেই দুটি আবেদনেরই আসলে শুনানি হবে 2টি পৃথক আদালতে। র্যাবের গাড়িতে করে কিছুক্ষণ আগে মোহাম্মদ শাহেদকে এই আদালত সিএমএম কোর্টের যেই আদালত ভবন, সেই ভবনের গেটের সামনে নামিয়ে দেওয়া হয়। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে যেই প্রিজন ভ্যান, পুলিশের যে প্রিজন ভ্যান, সেটি এসে এখানে আসলে রাখা হয়েছে। যেহেতু পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে মোহাম্মদ শাহেদকে রিমান্ডের জন্য, সে কারণে এর পরে নিশ্চয়ই আদালত যদি তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বা নির্দেশ দেন, তাহলে সেক্ষেত্রে পুলিশই তাকে নিয়ে যাওয়া হবে। এবং সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এখানে যেই প্রিজন ভ্যানটি রাখা হয়েছে, সেই প্রিজন ভ্যানে করেই তাকে নিয়ে যাওয়া হবে। আর যদি আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও আসলে এই যে প্রিজন ভ্যানটি দেখা যাচ্ছে সেটিতে করেই আসলে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা জানেন যে গত 6 জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে করোনার পরীক্ষা নিয়ে যে অনিয়ম এবং দুর্নীতি এবং প্রতারণার অভিযোগে সেখানে র্যাবের অভিযান পরিচালিত হয়। এর পরপরই মোহাম্মদ শাহেদ গা ঢাকা দেন এবং বলা হয়েছে যে র্যাবের পক্ষ থেকে যে
যে তিনি ঢাকার ভেতরে এবং বাইরে বেশ কয়েকবার যাতায়াত করেছেন এবং অবশেষে তাকে আসলে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড নেওয়া হয়। প্রথম 6 দিন তিনি গোয়েন্দা পুলিশের রিমান্ডে ছিলেন এবং পরের 4 দিন ছিলেন র্যাবের হেফাজতে এবং তাদের রিমান্ডে। এবং গোয়েন্দা পুলিশের কাছ থেকে র্যাব আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে মামলার 3টি মামলার তদন্তভার নিয়ে আসার পরে তাদের কাছে আসলে হস্তান্তর করা হয়। আজকের এই শুনানির মধ্য দিয়ে অন্যান্য যে মামলাগুলো রয়েছে 4টি মামলা, সেই 4টি মামলার সেই 4টি মামলার রিমান্ডের কারণেই হয়তো আবার পুলিশের হাতেই শাহেদকে আবার যেতে হবে এবং সেখানেই তার রিমান্ড হবে। এখন আমরা অপেক্ষা করছি আদালত কি নির্দেশ দেন সেটির জন্য। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। রাজধানীর বিভিন্ন হাটে পশু উঠতে শুরু করলেও নেই ক্রেতা। এ বিষয়ে জানাতে রাজধানীর আফতাবনগর হাটে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি যোগ দেব তার সঙ্গে। শুভ, ধন্যবাদ ইমরান। আমি রয়েছি আফতাবনগর হাটে। তো আমরা সকাল থেকে দেখছি যে হাটে কিন্তু ক্রেতা বা কোনো দর্শনার্থীদের আনাগোনা তেমনটা আমাদের কিন্তু চোখে পড়েনি। এখানে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে পশুর হাটের স্বাস্থ্যবিধি নিয়ে যে একটা শঙ্কা রয়েছে সে বিষয়টা একটু বলতে চাই যে বেশিরভাগ এখানে যারা ব্যাপারী রয়েছেন তাদের কিন্তু মাস্ক নেই এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং দেখা যাচ্ছে একই সাথে অনেকে গাদাগাদি করে থাকছেন। সুতরাং বলাই যাচ্ছে যে আসলে স্বাস্থ্যবিধি আসলে কতটা এখানে রক্ষা করা যাবে সে বিষয়ে সংশয় রয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শঙ্কার জায়গা থেকেই কিন্তু ক্রেতা এবং দর্শনার্থীদের আনাগোনা এবার হাটে কমবে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। তো সে বিষয়টা কিন্তু এখানে নজরদারিতে রাখা হয়নি। এছাড়া এখানকার যারা ইজাদার রয়েছেন তারা আমরা হাটে প্রবেশের মুখে যে জীবাণুনাশক পানি রাখার কথা সেটি কিন্তু আমরা দেখিনি। সুতরাং বলা চলে যে এখানে যে এখনও কিন্তু হাটের যে মেরামতের কাজটি কিন্তু চলছে এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু আমরা সেরকমভাবে যে মানা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। সুতরাং এখানে ক্রেতাদের যে আনাগোনা কমবে বা বিক্রেতারা যে বা ব্যাপারীরা যে বলছেন যে আসলে তারা পশু বিক্রি করতে পারবেন কিনা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি নিয়ে শঙ্কা রয়েছে। তো এখানে বলছেন যে ক্রেতারা না আসলে আসলে তাদের যে চাওয়া যে মানে যে ন্যায্য মূল্যে বা তাদের যে কাঙ্ক্ষিত মূল্যে পশু বিক্রির কথা বলছেন সেটা কিন্তু হবে না। তো আমরা দেখছি যে পশু কিন্তু আসছে কম বেশি কিন্তু আসছে, কিন্তু সে তুলনায় ক্রেতাদের কিন্তু আমরা দেখতে পাইনি এবং এখানে কিন্তু বলাই যায় যে আসলে এখানে যে মানে পশুর তুলনায় যে আসলে ক্রেতাদের যে আনাগোনা সেটা কিন্তু তুলনামূলক কম এবং এই অবস্থা চলতে থাকলে ব্যাপারীরা যে বড় ধরনের কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন সেটা কিন্তু বলাই যায়। তো ইমদাদ এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। রাজধানীর আফতাবনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। তিনি জানাচ্ছিলেন পশুর হাটের সবশেষ খবর। গেল বছরের চেয়ে প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দর 10 টাকা কমিয়ে এবছরের জন্য কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে অনলাইন মিটিংয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত দাম ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এবছর কোরবানিতে রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়া 35 থেকে 40 টাকা, ঢাকার বাইরে গরুর চামড়া 28 থেকে 32 টাকা এবং সারা দেশে ছাগলের চামড়ার দর 13 থেকে 15 টাকা নির্ধারণ করা হয়। লবণ না মাখিয়ে কোনো চামড়া ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। এ সময় রাত 10টার পর সারা দেশে সব ধরনের কাঁচা চামড়া কেনা বেচা ও কোরবানির প্রথম দিন ঢাকার বাইরের চামড়া ঢুকতে নিষেধাজ্ঞার দাবি জানায় ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশৃঙ্খল অবস্থা এড়াতে এবং পরিস্থিতি বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে। 21 দিনের লকডাউনেও সচেতন হননি রাজধানীর ওয়ারিবাসী। বিধি নিষেধ উঠে যাওয়ার পর স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করতে দেখা যায় অনেককে। এলাকাটি রেড জোন ঘোষণা করে গত 4 থেকে 24 জুলাই পর্যন্ত টানা 21 দিন লকডাউন করা হয়। সকালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলার পর ক্রেতাদের সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করতে দেখা যায়। এছাড়া বহিরাগতরা অবাধে চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিকে সংক্রমণ এড়াতে ওয়ারিতে আগামী 30 জুলাই পর্যন্ত নমুনা পরীক্ষা কেন্দ্র, ই-কমার্স এবং সচেতনতামূলক কার্যক্রম চলবে। গত 4 থেকে 21 জুলাই পর্যন্ত ওই এলাকার 255 জন নমুনা পরীক্ষায় 59 জনের করোনা পজিটিভ আসে।
ক্রিকেটের খবর আজ শেষ হচ্ছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শেষ দিনে ব্যাটিং রানিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক মিথুনরা। এদিন স্কেডিউলে নাম না থাকলেও সকাল সকাল ঠিকই অনুশীলনে হাজির হন মুশফিক। একাডেমি মাঠে হালকা রানিংয়ের পর জিম করেছেন প্রায় আধা ঘন্টা। এরপর দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন ইনডোরে। মুশফিকের পরপরই আসেন মোহাম্মদ মিঠুনও। জিম আর স্ট্রেচিংয়ের পর তিনিও করেছেন ব্যাটিং অনুশীলন। কিছুক্ষণ পর ইমরুলও হাজির হন মিরপুর একাডেমিতে। ব্যক্তিগত অনুশীলন করেন তিনিও। ঢাকা ছাড়াও অনুশীলন হয়েছে সিলেট, খুলনা ও চট্টগ্রামে। চলতি মাসের 19 তারিখ শুরু হয় ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। ঈদের পর পুরো দলকে নিয়ে অনুশীলনে ফেরার পরিকল্পনা বিসিবির। প্রতারণার 4 মামলায় রিজেন্টের শাহেদকে 7 দিন করে 28 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা সেখানে এখন সরাসরি চলে যাব, সেখানে সরকারি উকিল কথা বলছেন। পুলিশ রিমান্ড চেয়েছে এবং সেই মামলাগুলিতে এর মধ্যে 4টি মামলা রিমান্ড চেয়েছে, 7 দিন করে রিমান্ড চেয়েছে। আমরা আদালতকে বলেছি যেহেতু ওই যে মামলাগুলি উত্তর পশ্চিম থানা হয়েছে, ওগুলো বিভিন্ন জন বাদী হয়ে তারা মামলা করেছে এবং এই মামলাগুলিতে দেখা যায় যে সে আত্মসাৎ করে, এই মামলাগুলি সে জালজালিতি করে আত্মসাৎ করে তাদের টাকাগুলি সে প্রতারণা করে সে এই টাকাগুলি সে নিয়েছে। তারা বাদী হয়ে মামলা করেছে। অতএব এখানে যে অনেক টাকা সে ইনভলভমেন্ট, অর্থাৎ এখানে যে পুলিশ যে রিমান্ড চেয়েছে যে ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে সেটা উদ্ধার হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে। এবং এখানে আদালত শুনে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে 4টি মামলায়। আর 2টি মামলায় তাদের শুধু সৌজন্যে দেখানো হয়েছে। 4টা মামলা কি কি মামলা? হ্যাঁ, 4টি মামলা বললাম যে এগুলা প্রতারণামূলক মামলা। প্রতারণা করেছে, টাকা আত্মসাৎ করেছে এবং কয়েকটি মামলা ইনগ্রেডিয়েন্টস একই। আরেকটি মামলা যেটা রিমান্ড চেয়েছে সেটা হলো যে তার বাড়িতে উত্তরার বাড়িতে যেখানে পুলিশ তাকে অভিযান চালিয়েছে, সেখানে তার বাড়িতে প্রায় 1,46,000 টাকার জাল নোট পাওয়া গেছে এবং সেটা একটি স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা হয়েছে। সবগুলি মামলায় সে একটা হিনিয়াস অপরাধ, অর্থাৎ সে একটা প্রতারণামূলকভাবে সেই টাকাগুলি আত্মসাৎ করেছে। তার বাড়িতে, তার বাসায় সে জাল টাকা সে রেখেছে, এইভাবে যে সে অপরাধ করেছে। আমরা বলেছি যেহেতু এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত, এই উদ্ধার হওয়া প্রয়োজন। আর সে তো আপনারা জানেন যে ইতিমধ্যে যে সে আদালতেও কিন্তু সে প্রতারণাতে আশ্রয় নিয়েছিল। 10 তারিখে সে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিএমএম আদালতে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।